আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমি আলোচনা করব ম্যাথমেটিক্স 1 এর তৃতীয় অধ্যায় বহুপদী নিয়ে। সো এই অধ্যায়ে প্রত্যেক সেমিস্টার ফাইনালে 8 থেকে 10 মার্কের প্রশ্ন আসে। ঠিক আছে? তো আমরা এই অধ্যায়টাকে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব। তো শুরুতে আমরা জানব বহুপদী সম্পর্কে। বহুপদী কি? বহুপদী হচ্ছে একাধিক পদের সমষ্টি। ঠিক আছে? যেখানে ওই পদের চলকের ঘাত ধনাত্মক হবে। ঠিক আছে? কিরকম বিষয়টাকে আমি বোঝানোর চেষ্টা করি সহজভাবে, যে ধরেন সি এক্স এন। ঠিক আছে? প্রত্যেকটা পদের স্ট্রাকচারটা হবে এরকম। ঠিক আছে? যেখানে সি হচ্ছে ধ্রুবক, ধ্রুবক বা ধ্রুবক, ধ্রুবক। এক্স হচ্ছে কি? চলক, চলক। আর এন হচ্ছে কি? এন হচ্ছে ঘাত বা পাওয়ার। তার মানে তিনটা জিনিস থাকতে হবে, একটা হচ্ছে ধ্রুবক বা সহগ, চলক এবং ঘাত থাকতে হবে। ঠিক আছে? এটাই মূলত বহুপদের প্রত্যেকটা পদের স্ট্রাকচার বা গঠন। ঠিক আছে? ফর এক্সাম্পল, তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে যে প্রত্যেকটা পদের যে ঘাত থাকবে সেই ঘাতগুলো ধনাত্মক হবে। ঠিক আছে? অর্থাৎ এন এর যে মান, তাহলে এন ইকুয়াল এন কি হবে? 0 অথবা 0 অপেক্ষা বড় হবে। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা বহুপদে যে ঘাত আছে, ঘাতের মান 0 অথবা 0 অপেক্ষা বড় হবে। ঠিক আছে? ফর এক্সাম্পল, যেমন আমরা যদি তিনটা রাশি লিখি যে এ এ এক্স স্কোয়ার প্লাস বি। ঠিক আছে? এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি। ঠিক আছে? আচ্ছা, এখানে যে তিনটা রাশি লিখছি, এই তিনটাই কি বহুপদী? হ্যাঁ। আচ্ছা, প্রথমটা যদি আমরা দেখি, প্রথমটাতে কি আছে? একটা ধ্রুবক আছে বা সহগ আছে, কিন্তু চলক তো নাই। আমরা দেখছিলাম যে স্ট্রাকচারে কি দেখছিলাম, তিনটা বিষয় থাকবে, একটা হচ্ছে ধ্রুবক, চলক, একটা হচ্ছে ঘাত। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এর সঙ্গে এক্স তার উপরে পাওয়ার 0 দেই, তাহলে দেখেন তো এটা এটার সঙ্গে মিলে যাচ্ছে না? হ্যাঁ, তাহলে এটা একটা বহুপদী। ঠিক আছে? কারণ আমরা বলছিলাম যে ঘাতের মান কত হবে? 0 অথবা 0 অপেক্ষা বড় হবে। ঠিক আছে? সেকেন্ডটা দেখেন তো, আর এক্স এর উপর 0 মানে হচ্ছে কি? 1। ঠিক আছে? 1 এর সঙ্গে যাই গুণ করেন না কেন ওইটাই হয়। ঠিক আছে? সেকেন্ডটা দেখেন তো কি আছে এখানে? এ এক্স স্কোয়ার। তার মানে কি এইখানে যে ঘাতটা আছে সেটা ধনাত্মক। ঠিক আছে? তার মানে এটা বহুপদী। এটাও বহুপদী, কারণ এখানে ঘাতটা ধনাত্মক আছে। ঠিক আছে? তার মানে বহুপদী চেনার সহজ উপায় হচ্ছে আগে ঘাতটার দিকে লক্ষ্য করবেন যে ঘাতটা ধনাত্মক কি ঋণাত্মক। যদি ধনাত্মক হয় তার মানে সেটা বহুপদী, যদি ধনাত্মক না হয় তাহলে সেটা বহুপদী না। সে যেমন আমরা যদি দেখি যে এ এক্স কিউ প্লাস বি এক্স ইনভার্স। ঠিক আছে? টু ইনভার্স। আচ্ছা, এটা কি বহুপদী? এর উত্তর হচ্ছে না। কারণ কি? দেখেন, শুরুতে 3 বা পাওয়ার পজিটিভ থাকলেও পরবর্তীতে যে পাওয়ারটা আছে সেটা নেগেটিভ, তার মানে এটা বহুপদী না। ঠিক আছে? তার মানে ধনাত্মক হলে বহুপদী, ঋণাত্মক না হলে বহুপদী না। ঠিক আছে? পাওয়ারের দিকে লক্ষ্য করবেন যে পাওয়ারে কোন সাইনটা আছে, প্লাস কি মাইনাস। ঠিক আছে? এভাবে সহজে আপনারা বহুপদী চিহ্নিত করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এখানে যে বহুপদী যে আছে এখানে, এটা যদি আমরা আলোচনা করে দেখি যে এখানে কি আছে, তিনটা পদ আছে। ঠিক আছে? তিনটা পদের মধ্যে প্রথম যে পদটা থাকবে সেটাকে বলে মুখ্য পদ। মুখ্য পদের যে ঘাতটা আছে সেই ঘাতের উপর ভিত্তি করে বলা হবে এটা কয় ঘাত বিশিষ্ট বহুপদ। তার মানে দেখেন তো এখানে কত আছে? 2, তার মানে এটা 2 ঘাত বিশিষ্ট বহুপদ। এটাও 2 ঘাত বিশিষ্ট বহুপদ, এটা শূন্য পদ বিশিষ্ট বহুপদ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা আলোচনা করব, এটা গেল মূলত বহুপদের সংজ্ঞা বা ডেফিনেশন বা কিভাবে আমরা চিনবো। ঠিক আছে? এখন আমাদের দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ নিয়ে একটু আলোচনা করতে হবে, কারণ এই দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের উপর পুরো লেকচারটা বেজ করে আছে। ঠিক আছে? মানে এই দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ যদি আপনি সহজে আয়ত্ত করতে পারেন, অন্যান্য বিষয় বা অন্য যে ম্যাথগুলো আছে রচনামূলক সংক্ষিপ্ত সবকিছু সহজে আপনি সলভ করতে পারবেন। ঠিক আছে? তাহলে দ্বিঘাত বিশিষ্ট অবশ্যই ঘাত সংখ্যা 2 হবে। ঠিক আছে? তাহলে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ যে দ্বিঘাত দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, আমি ডাইরেক্ট লিখি করণ। ঠিক আছে? আচ্ছা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। যেহেতু সমীকরণ বলছি তাহলে সমীকরণের কি দুইটা দিক থাকে। হ্যাঁ, তাহলে আমি দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ লিখছি। কেন দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ? এর কত ঘাত কত? 2, তার মানে এটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমি এটাই কেন লিখলাম, এই সমীকরণটাই কেন লিখলাম? এর কারণ হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের মাতৃ সমীকরণ বা মাদার ইকুয়েশন হচ্ছে এইটা। ঠিক আছে? এই জন্য আমি এটা লিখছি। ঠিক আছে? আচ্ছা, আমি দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের অন্য একটা এক্সাম্পল যদি দেই, এখানে যে বলি যে এক্স স্কোয়ার মাইনাস
প্লাস 20 ইকুয়াল 0 হলে এক্স এর ঘাত নির্ণয় করো। আমি প্রশ্ন করলাম যে মূল নির্ণয় করো, মূলদয় নির্ণয় করো, নির্ণয় করো। প্রশ্নে কিন্তু এইভাবে থাকবে, যেরকম একটা সমীকরণ দেওয়া থাকবে, বলবে যে মূলদয় নির্ণয় করো বা এর মূল কত হবে। ঠিক আছে, মূল বলতে এই এক্স এর মান। ঠিক আছে, এক্স এর কোন মানের জন্য এই সমীকরণ দুইটা সেম হবে বা মিলে যাবে, এটাই মূলত মূল। ঠিক আছে, তাহলে আমরা 7 দেখছিলাম মিডল টার্ম কিভাবে করতে হয়। এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস টোয়াইস এক্স প্লাস 20। ঠিক আছে, এখন তাহলে বসান এক্স, হ্যাঁ, এক্স মাইনাস 10 মাইনাস 2 এক্স মাইনাস 10 ইকুয়াল 0। অবশ্যই বাম দিকে, ডান দিকে শূন্য বসাইতে হবে, এটা কিন্তু এক্স। তাহলে এখন কমন নেন, তাহলে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 10, ঠিক আছে, ইকুয়াল 0। তার মানে এক্স এর একটা মান কত হবে, 2 হবে, আর একটা মান কত হবে, এক্স এর 10 হবে। ঠিক আছে, এটা তো জানেন আপনারা। আমরা যদি চাই যে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের একটা সূত্রের সাহায্যে ওই মানটা বের করতে পারবো। ঠিক আছে, ওই সূত্রটা মূলত বড় বড় ইকুয়েশনে আমরা দেখছিলাম যে ওই সূত্র ব্যবহার করা হয়। যেমন ফিজিক্সের গতির অঙ্কগুলোতে আমরা এই সূত্র ব্যবহার করছি। তোমরা যারা এসএসসি তে সায়েন্সে ছিল তোমরা তো জানো। ঠিক আছে, তো আমরা এখন দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ সূত্রটা নির্ণয় করব। এই সমীকরণকে ব্যবহার করে এই সূত্র আমরা নির্ণয় করব। তার মানে দেখো, আমরা মিডল টার্ম ব্যবহার করে কিন্তু মানটা বা মূলদয় বের করতে পারছি। ঠিক আছে, এখন আমরা যদি চাই দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের সূত্র দিয়ে মূল বের করব, সেক্ষেত্রে কি হবে? তাহলে আগে সূত্রটা আমরা প্রমাণ করি। তাহলে দেখো কি করতে হবে, উভয় পক্ষকে, আচ্ছা আগে লিখো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। ঠিক আছে, উভয় পক্ষকে 4a দ্বারা গুণ করতে হবে। তাহলে 4a ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস 4a bx প্লাস 4a c ইকুয়াল 4a ইন্টু 0। ঠিক আছে, এটা কিন্তু 0 আবার 0। আচ্ছা, তাহলে এখন দেখেন তো এখানে কি করা যায়, যেহেতু এখানে স্কোয়ার আসছে, হ্যাঁ দেখেন তো আমাদের সূত্রে আমরা ফালাইতে পারি কিনা যে স্কোয়ার প্লাস টোয়াইস ab, চেষ্টা করা যেতে পারে। তাহলে এখানে কি হচ্ছে যে 4a স্কোয়ার, আচ্ছা এখানে কি হচ্ছে তাহলে 4a স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে টোয়াইস স্কোয়ার প্লাস, তাহলে কি লাগতেছে 2 লাগতেছে। আচ্ছা, এটাকে যদি a ধরা হয় b, আচ্ছা b কি হবে তাহলে টোয়াইস এ b। ঠিক আছে, ঠিক আছে, b টোয়াইস a স্কয়ার প্লাস টোয়াইস এ b। আচ্ছা, আমরা এখানে একটা b নিলাম। ঠিক আছে, তাহলে a স্কয়ার প্লাস টোয়াইস এ b প্লাস b স্কয়ার। আচ্ছা, উপরে দেখেন তো b স্কয়ার কোনো রাশি আছে এখানে, উপরে b স্কয়ার নাই, আমরা b স্কয়ারটা অতিরিক্ত নিছি সূত্রতে মেলানোর জন্য। ঠিক আছে, তাহলে যেহেতু প্লাস b স্কয়ার নিছি, একটা মাইনাস b স্কয়ার নিলে ব্যালেন্স থাকতেছে। ঠিক আছে, তাহলে প্লাস 4a c ইকুয়াল 0। এতদূর পর্যন্ত ক্লিয়ার? আশা করা যায় ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখেন তো এটাকে কি লেখা যায়, যে টোয়াইস এ এক্স প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে হচ্ছে কি টোয়াইস এ এক্স প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4a ইকুয়াল 0। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমাকে এক্স এর মান বের করতে হবে, কারণ কি আমরা এক্স এর মান যেহেতু বের করব, সেহেতু এক্স এর মান এক্সটাকে আমার আলাদা বের করতে হবে, আলাদা রাখতে হবে। ঠিক আছে, তাহলে একটা একটা করে এদিকে আমি পাঠিয়ে দেব। তাহলে টোয়াইস এ এক্স বি, আচ্ছা এদিকে মাইনাস অবস্থায় আছে, ওইদিকে গেলে কি হবে, প্লাস হবে। ঠিক আছে, তাহলে বি স্কয়ার, এটা মাইনাস আছে, ওইদিকে যদি পার করে দিই তাহলে প্লাস হবে, এই জন্য প্লাস সাইন। ঠিক আছে, কিছু না দিলে মানে তো প্লাস, আর এখানে মাইনাস আছে, ওইদিকে গেলে কি হবে, মাইনাস, প্লাস আছে ওইদিকে গেলে মাইনাস হবে, তাহলে 4a c। ঠিক আছে, এখন এই স্কোয়ারটাকে আমাদের ওইদিকে পাঠায় দেন, টোয়াইস এ এক্স প্লাস বি। আচ্ছা, রুট যদি হয় মানটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এজন্য রুটের সামনে প্লাস মাইনাস ব্যবহার করা হয়, বি স্কয়ার মাইনাস 4c। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমার এক্সটাকে সিঙ্গেল রাখতে হবে, কারণ আমরা এক্স এর মান বের করার সূত্র নির্ণয় করতেছি। তাহলে টোয়াইস এ এক্স, হ্যাঁ, আচ্ছা মাইনাস বি, এই বিটা প্লাস অবস্থায় আছে এদিকে, ওইদিকে গেলে কি হবে, মাইনাস বি
প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac, ঠিক আছে। এখন দেখেন তো এক্সট্রাকে সিঙ্গেল রাখা যাচ্ছে সহজেই, তাহলে কি হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac, আর নিচে কি হচ্ছে টোয়াইস এ, ঠিক আছে। এখন ওই যে আমি শুরুতে যে ইয়াটা লিখছিলাম, সমীকরণটা লিখছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 20, ঠিক আছে। এই সমীকরণটা যদি আমরা এক্স এর মান বের করতে চাই তাহলে এই সূত্রে যদি বসাই এ বি সির মান, তাহলে আমরা সহজেই বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এটাই গেল মূলত মূল নির্ণয়ের সূত্র, যে এক্স ইকুয়াল, তাহলে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট 4ac টয়েস এ, ঠিক আছে। এটাই মূলত মূল নির্ণয়ের সূত্র, ঠিক আছে। এই সূত্র ব্যবহার করে আমরা সমীকরণের মূল নির্ণয় করব, ঠিক আছে। এখন কথা হচ্ছে শুধু মূল নির্ণয় না, প্রশ্নে বলে যে মূলদ্বয় কেমন, মানে এর প্রকৃতি কেমন, ধরন কেমন, ঠিক আছে। প্রকৃতি বা নেচার যদি বের করতে বলে, তাহলে আমরা এই যে আমরা সূত্রটা পাইছি, এই সূত্রের এই যে অংশটা বি স্কয়ার মাইনাস 4ac, এই মানের উপর ভিত্তি করে আমরা প্রকৃতি নির্ণয় করতে পারবো, ঠিক আছে। কারণ কি, এই মাইনাস বি আর টোয়াইস এগুলো তো কনস্ট্যান্ট মান, ঠিক আছে, কিন্তু এর ভেতরে যে মানগুলো আছে এটার উপর ভিত্তি করে আমরা সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে পারবো, ঠিক আছে। কিভাবে, এটা তাহলে মিশাই দেই, যে আচ্ছা যদি বি স্কয়ার মাইনাস 4ac, ঠিক আছে, 0 অপেক্ষা যদি বড় হয়, হ্যাঁ 0 অপেক্ষা যদি বড় হয়, তাহলে মূলদ্বয়ের প্রকৃতি হবে মূলদ্বয়ের প্রকৃতি হবে মূলদ্বয়ের প্রকৃতি কিরকম হবে, হ্যাঁ যদি হয় তাহলে কি হবে, বাস্তব এবং অসমান, ঠিক আছে। যদি বি স্কয়ার মাইনাস 4ac 0 অপেক্ষা যদি বড় হয়, ঠিক আছে, এই যে মানটা ভিতরে এটা যে 0 অপেক্ষা যদি বড় হয়, তাহলে কি হবে, বাস্তব এবং অসমান হবে, ঠিক আছে। যদি বি স্কয়ার মাইনাস 4ac যদি কি হয়, পূর্ণবর্গ সংখ্যা হয়, পূর্ণবর্গ সংখ্যা হলে কি হবে, যদি পূর্ণবর্গ সংখ্যা হলে বাস্তব, অসমান এবং মূলদ হবে, ঠিক আছে। যদি বি স্কয়ার মাইনাস 4ac, ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা না হয়, এটাই জাস্ট না হয়, তাহলে কি হবে, তাহলে বাস্তব, অসমান, অমূলদ হবে, ঠিক আছে। এগুলা প্র্যাকটিস করেন, মনে থাকবে। এগুলাই কিন্তু অঙ্কের লাগবে, এগুলাই কিন্তু অঙ্কের বেসিক বিষয়। এগুলা যদি আয়ত্ত করতে না পারেন, অঙ্কে কিছু বুঝবেন না। তাহলে এই বিষয়গুলো আগে আয়ত্ত করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন যদি বি স্কয়ার মাইনাস 4ac, ঠিক আছে, আচ্ছা যদি 0 বড় হয়, এটার থেকে যদি 0 বড় হয়, তাহলে কি হবে, তাহলে কি হবে, আরেকটা কন্ডিশন আছে, যে বি স্কয়ার মাইনাস 4ac, হ্যাঁ যদি ইকুয়াল যদি 0 হয়, তাহলে কি হবে, এই দুইটা শর্ত আছে, ঠিক আছে। এই দুইটা শর্ত আছে, যদি এর অপেক্ষা যদি 0 বড় হয়, ঠিক আছে, তাহলে এটা কি হবে, প্রকৃতি হবে মূলদ্বয়ের প্রকৃতি কি হবে, মূলদ্বয়ের প্রকৃতি কি হবে, মূলদ্বয়ের প্রকৃতি হবে জটিল, ঠিক আছে। আর এটা মূলদ্বয় হবে কি, মূলদ্বয়ের প্রকৃতি হবে কি হবে, এটা বাস্তব এবং কি হবে, সমান হবে। এই চারটা কথা আপনাকে, পাঁচটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। প্রশ্ন আসে যে কে এর মান কত হলে মূলদ্বয় সমান হবে বা অসমান হবে বা অমূলদ হবে, মূলদ হবে, এই টাইপের প্রশ্ন আর কি হয়, ঠিক আছে। তো এই ছিল মূলত এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট, ঠিক আছে। আরো কিছু বিষয় আছে, সো এগুলো আপনারা ম্যাথ করতে করতে আয়ত্তে নিয়ে আসতে পারবেন, এটা আমার বিশ্বাস, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমরা সরাসরি একটা ম্যাথ করার চেষ্টা করব,
এবং এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা আয়ত্ত করার চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, সেজন্য আজকে যেগুলো দেখানো হলো, ঠিক আছে, আজকে যেগুলো দেখাইছি সেগুলো আপনারা খাতা কলমে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করেন। আপনারা একবার না বুঝলে আমার কমেন্ট সেকশনে বলতে পারেন যে ভাই এখানে বুঝতেছি না, আপনাদের সমস্যাগুলো আমার তুলে ধরেন, আমি ওই সমস্যার উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।